At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার আনন্দের সঙ্গে মিশেছিল বিচ্ছেদের সুর আর দেশভাগের যন্ত্রণা। পূর্ব পাকিস্তান থেকে হাজারে হাজারে ছিন্নমূল মানুষের ভিড় জমল এপার বাংলায়। চারিদিকে গড়ে উঠল উদ্বাস্তু কলোনি। বারাসাতও বাদ গেল না। আজকের বারাসাতের অভিজাত এলাকা নবপল্লী আদতে ছিল সেদিনের অসহায় উদ্বাস্তু মানুষদের আশ্রয়স্থল। ছিন্নমূল মানুষগুলোর অন্ন বস্ত্রের সংস্থান তো কোনো ক্রমে করা গেল, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কি ব্যবস্থা হবে? বারাসাতে হাতে গোনা 2-3টে মাত্র স্কুল তখন। এগিয়ে এলেন কিছু সমাজ দরদি মানুষ এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার নবপল্লী কেন্দ্রই ছিল সত্যভারতী বিদ্যাপীঠের প্রতিষ্ঠার মূল প্রেরণা। আমি বেসিক্যালি সত্যভারতী প্রতিষ্ঠানের লোক। এই প্রতিষ্ঠানের জন্মের কিছু পর থেকেই আমি এখানে যাতায়াত করি। প্রতিষ্ঠানের যে লোক যারা, তারা সব ছিন্নমূল। এপারে সে যে কলোনি হলো, তাদের ছেলেমেয়েদের পড়াশোনার তাগিদেই তারা এই প্রতিষ্ঠানটা তৈরি করে। সৃষ্টির মূলে যারা ছিলেন তারা তো নমস্য ব্যক্তিই বটে। তারা এখন স্কুলটা তৈরি করেছে, মেয়েদের স্কুল, একটা পাঠশালা এখানে শিশুদিত্য তৈরি করেছেন। আর একটা ভাঙা সত্যভারতী বিদ্যাপীঠ আছে। এই সবগুলোই তাদের তৈরি। একটা ব্যাংকও তৈরি করেছে। কাজে এদের যে অবদান, এই অবদানটা ভোলার নয়। এই সত্যভারতী যে সংস্থাটা দেখেন, এর মূল উদ্যোক্তা ছিলেন আপনার ওই নবগ্রামে পুষ্পরঞ্জন চট্টোপাধ্যায় অন্য হলেন মূল উদ্যোক্তা। সেইভাবে নবপল্লীতে 1955-এ এটা প্রতিষ্ঠিত হয়েছে। সত্যভারতী তৈরি হয়েছে আপনার 45-এ। আর এখানে না, স্কুলটা 55-এ, ওটা হয়েছে 52-তে নবপল্লীতে এটা শুরু হয়েছে। আর স্কুলটা হয়েছে 55-এ। বিদ্যালয় স্থাপনের জন্য সবার আগে দরকার জমি। উদারমনা জনাব ফকির আহমেদ মণ্ডল দান করলেন 17 কাঠা জমি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ফকির আহমেদের পিতা বাবু মণ্ডলের স্মৃতি আজও বহন করছে বিদ্যালয়ের বাবু মণ্ডল কক্ষ। এই জমিটি ছিল বর্তমান চক্রবর্তী পাড়ায়। 1954 সালের 15ই আগস্ট বিদ্যাপীঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও বারাসাতের জনপ্রতিনিধি ডাক্তার অমূল্যধন মুখোপাধ্যায়। স্থির হয় 1955 সালের জানুয়ারি মাস থেকে বিদ্যালয়ের কাজ শুরু হবে। কিন্তু সমস্যা দেখা দিল। চক্রবর্তী পাড়ার পাওয়া জমিতে বিদ্যালয়ের গৃহ নির্মাণে আপত্তি উঠল। বিকল্প জায়গা খোঁজা শুরু হলো। ব্যারাকপুর রোডের ধারে পছন্দসই জমিও পাওয়া গেল। জনাব মোহাম্মদ আরিফ 5 কাঠা জমি বিদ্যালয়কে দান করলেন। বাকি 1 বিঘা 10 কাঠা জমি 2500 টাকার বিনিময়ে সংস্থার কাছে হস্তান্তরিত করা হলো। জমি তো পাওয়া গেল, কিন্তু বিদ্যালয় তৈরি হবে কিভাবে? অর্থ কোথায়? ইতিমধ্যে সম্মিলিত ত্রাণ ও কল্যাণ সমিতির দানে একটি টিউবওয়েলের সেট পাওয়া গেল। গৃহ নির্মাণের জন্য শুরু হলো মুষ্টি ভিক্ষা। এলাকার অধিবাসীরা, ব্যবসায়ীরা, সর্বোপরি ব্যারাকপুর রোড সংলগ্ন ইটখোলার মালিকেরা অকৃপণ হস্তে দান করলেন বিদ্যাপীঠের উন্নতিকল্পে, নির্মাণ প্রকল্পে।
এ প্রসঙ্গে বলে রাখা ভালো, গুপ্ত কলোনির ললিতমোহন সেন শর্মার বাড়িতে বিনা ভাড়ায় জুনিয়র হাই স্কুলের কাজ চলছিল। বর্তমান সত্যভারতী বিদ্যাপীঠের ক্লাস শুরু হয়েছিল 1955 সালের 6 জানুয়ারি। ওই বছর জুন মাসে সত্যভারতী বিদ্যাপীঠ জুনিয়র হাই স্কুলের স্বীকৃতি লাভ করে। 4 শ্রেণী জুনিয়র হাই স্কুলের স্বীকৃতি লাভ করে 1957 সালে। হাই স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে 1959 সালে এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হিসেবে কলাধারায় স্বীকৃতি লাভ করে 1963 সালে। অত্যন্ত দ্রুত গতিতে বিদ্যাপীঠের কলেবর বৃদ্ধি পেয়েছিল। 1955 সালে এপ্রিল মাসে 1 নম্বর ব্লকের দ্বারোদ্ঘাটন হয়। 2 নম্বর ব্লকের দ্বারোদ্ঘাটন ও 3 নম্বর ব্লকের ভিত্তি স্থাপন হয় 1957 সালে। 1964 সালে 4 নম্বর ব্লকের দ্বারোদ্ঘাটনে এসেছিলেন বরেণ্য বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মহাশয়। বিদ্যাপীঠের প্রথম ছাত্রদল স্কুল ফাইনাল পরীক্ষা দেয় 1960 সালে। বিদ্যাপীঠের একেবারে গোড়ায় দায়িত্ব নিয়েছিলেন প্রধান শিক্ষক হিসেবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন উপেন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয়। তবে বিদ্যাপীঠের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছিল তাম্রপত্রধারী দেশ সেবক কালীপদ ভট্টাচার্যের সময় থেকে। সেই সময় শিক্ষক হিসেবে ছিলেন আজকের বিশিষ্ট বর্ষিয়ান বিজ্ঞানী অমূল্যভূষণ গুপ্ত মহাশয়। সেই 1955 সালে প্রতিষ্ঠা হওয়ার সময়তে সরাসরি আমার কোনো যোগাযোগ ছিল না, কেননা তখন আমি স্নাতকোত্তর ছাত্র ছিলাম এবং এই স্নাতকোত্তর ছাত্র অবস্থাতেই আমাকে এই বিদ্যাপীঠের শিক্ষক রূপে নিযুক্ত হতে হয়েছিল পারিবারিক চাপে 1956 সালের 1 জানুয়ারি। স্নাতকোত্তর ছাত্র তথা শিক্ষক রূপেই এই স্কুলের শিক্ষকতা আমি করেছি 1 বছরের সামান্য কিছু বেশি সময়। সেই সময় যারা আমার সহকর্মী অন্যান্য শিক্ষক ছিলেন, যিনি প্রধান শিক্ষক ছিলেন শ্রী কালীপদ ভট্টাচার্য, তাদের কেউই আর ইহজগতে নেই, কারণ সেদিনের সেই 21 বর্ষীয় তরুণটি আজকে 82 বছরের বৃদ্ধ। সেই সময়ে বিদ্যাপীঠের অবস্থা ছিল এই, যেটি একটি 2 ক্লাস জুনিয়র হাই স্কুল রূপে ক্লাস 5-6 রূপে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি যখন যুক্ত হই এই স্কুলের সঙ্গে 1 বছর পরে, তখন এটি ছাত্রের চাপ, অভিভাবকের চাপে 4 ক্লাস জুনিয়র হাই স্কুল অর্থাৎ 5, 6, 7, 8 রূপে আত্মপ্রকাশ করে। এইভাবেই এই স্কুলের পত্তন। সেই সময়ে দারিদ্র্যবশত কি অভিভাবক, কি ছাত্র, কি শিক্ষকরা চরমভাবে পীড়িত হয়েছেন, কিন্তু প্রাণের যে পরশ সে সময়ে ছাত্রদের, অভিভাবকদের এবং সত্যভারতী সংস্থার সকলের যা এই স্কুল পেয়েছে সেই হিসেবে সেটি ছিল এক ধরনের সুবর্ণ যুগ। তখন প্রতিটি অভিভাবকের সঙ্গে প্রতিটি শিক্ষকের যোগসূত্র ছিল। তারা প্রতিটি রবিবারে সমস্ত শিক্ষক মিলে সম্ভবস্থলে সব অভিভাবকদের সঙ্গে দেখা করার, সকাল থেকে বিকেল অবধি আমরা এই যজ্ঞ করে যেতাম। তবে একটি ঘটনার উল্লেখ করে এই স্কুলের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ের একটা পরিচয় দিতে চাই। তখন আমারই প্রতিবেশী ছিলেন বিশিষ্ট নক্ষত্রবিদ রাধা গোবিন্দ চন্দ্রমশাই। তখন তার বাড়ির পাশে বিরাট প্রান্তর, সেই প্রান্তরে আমি আর উনি প্রতিদিন অপরাহ্নবেলা থেকে সন্ধ্যা অবধি তার সেই বিখ্যাত টেলিস্কোপটি নিয়ে আমরা গগন পর্যবেক্ষণ করতাম এবং তার সেই সময়ের সমস্ত কার্যাবলী, সেই সংক্রান্ত সমস্ত কিছু তিনি আমাকে পড়তে দিতেন। আমি পড়তাম এবং বুঝতাম যিনি কত উঁচু দরের মানুষ, অথচ ঠিক রবীন্দ্রনাথের মতো স্কুলগত, কলেজগত কোনো শিক্ষাই তার ছিল না, অথচ বিশ্বের সমস্ত
বিশ্বের সমস্ত অবজারভেটরি থেকে তিনি যে সমস্ত চিঠিপত্র পেতেন এবং তাদের গগন পর্যটনের সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতেন, তার উল্লেখ আজ মোটামুটি স্বীকৃত হবে, সবাই জানেন। তিনি OARF ফ্রান্সের উপাধি পেয়েছিলেন। সেই পরিচয়ের সূত্র ধরে সেই সময় ঠিক হয় তিনি তার ব্যবহৃত এই টেলিস্কোপটি তথা তার সমগ্র বিরাট লাইব্রেরিটি, যা মূলত অ্যাস্ট্রোনমির সমস্ত পুস্তকের দ্বারা সমৃদ্ধ ছিল, সেটি এই বিদ্যাপীঠে দান করবেন। সময় আরও উল্লেখযোগ্য অনেক ঘটনাই ঘটেছে। শ্রী অরবিন্দের শতবর্ষ যাপন হয়েছে, রবীন্দ্রনাথের শতবর্ষ যাপন হয়েছে। তখন এই সমস্ত মহান ব্যক্তিত্বের জন্মদিনে স্কুলে শিক্ষক ছাত্র কেন্দ্রিক আলোচনা সভা হতো, যে আলোচনা সভা পরবর্তীকালে মাসের পর মাস ধরে প্রতি 15 দিন অন্তর সত্যভারতী সংস্থাতে সন্ধেবেলায় যাপন করা হতো। সেসব দিনের কথা আজও আমার এই অশীতিপর হয়ে পড়েছি বটে, এখনো মনকে দোলা দেয়। এরপর বিদ্যাপীঠের স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের মূল কাণ্ডারি ছিলেন কিংবদন্তি শিক্ষক নির্মলচন্দ্র পাল। সেই সময়ের ছবি ধরা পড়েছে প্রাক্তন প্রধান শিক্ষক মধুসূদন দত্তগুপ্তের সুযোগ্য পুত্র ও বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র সুশান্ত দত্তগুপ্তের কথায়। সত্যভারতী বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র হিসেবে আজকে এই স্মৃতিকক্ষে এসে যাদের ছবির মুখোমুখি হলাম, এই ছবিগুলো দেখতে দেখতে একটু স্মৃতি মেদুরতায় ভুগছি। 1965 থেকে 1972 মার্চ পর্যন্ত আমি এই স্কুলে কাটিয়েছি। আমরা সৌভাগ্যবান এবং সত্যভারতী বিদ্যাপীঠ গৌরবান্বিত, এবং আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আমার বন্ধুরাও সৌভাগ্যবান যে এই 65 থেকে 72 আমরা এমন একজন প্রধান শিক্ষকের সংস্পর্শে ছিলাম যার সময়কাল 64 থেকে 71 সাল, যিনি অকাল প্রয়াত হয়েছিলেন 71 সালের শেষে, শ্রী নির্মলচন্দ্র পাল 65 সালের প্রধান শিক্ষক। যারা দেখেছেন নির্মলচন্দ্র পালকে, প্রখর ব্যক্তিত্ব, প্রগাঢ় পাণ্ডিত্য এবং অসম্ভব সাংগঠনিক ক্ষমতা, এই সব কিছুর মিশেল ছিল শ্রী নির্মলচন্দ্র পাল। আমরা পেয়েছিলাম মাস্টারমশাই হিসেবে গুরুদাস সেনগুপ্তের মতন অঙ্কের শিক্ষককে, যিনি মনের আনন্দে অঙ্ক শেখাতেন, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অঙ্ক শেখাতেন, প্রাইভেট টিউশন নয়। বলতেন আমার বাড়ি যার, সন্ধ্যেবেলা অঙ্ক আটকে গেলে গিয়ে দেখে আসছে না। মনে পড়ছে রণজিৎ ভট্টাচার্যের কথা, রামনারায়ণ ভৌমিকের কথা, রাঘবেন্দ্র আচার্যের কথা, সমর ভদ্রের কথা। অসংখ্য স্নেহময় শিক্ষকের অভিভাবক করতে আমরা কাটিয়েছি এই 6-7 বছর স্কুলে। সেই সময় অঞ্চলের চেহারাটা যা ছিল, একেবারেই গ্রাম্য পরিবেশ, একেবারেই খোলা মাঠ, তার মধ্যে এই বিদ্যাপীঠ, পাশে শিশুতীর্থ, পাশে সত্যভারতী বাণীনিকেতন, বিস্তীর্ণ খোলামেলা পরিবেশের মধ্যে একটা বিদ্যাপীঠ, তার বালিকা বিভাগ, তার শিশু বিভাগ এবং তার মাধ্যমিকের ছাত্রদের বিভাগ, উচ্চ বিদ্যাপীঠ, এ সমস্ত মিলিয়ে এই অঞ্চলটা একটা শিক্ষার পীঠস্থান হয়ে দাঁড়িয়েছিল। আমার মনে পড়ছে 1971 সালের সেই টালমাটাল সময়ের কথা, যে সময় বাংলাদেশ থেকে অসংখ্য লক্ষ লক্ষ শরণার্থী এই জেলাতে এসে উপস্থিত হয়েছেন, এবং আমি যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি এই জায়গাটা ছিল শরণার্থীর ভিড়ে আক্রান্ত। উল্টো দিকে পান্না ঝিলে অসংখ্য শরণার্থী তাঁবু গেড়েছিল। সেই সময় আমার মনে পড়ছে আমাদের হেডমাস্টারমশাই শ্রী নির্মলচন্দ্র পাল, আমাদের মাস্টারমশাই রামনারায়ণ ভৌমিক, আমাদের মাস্টারমশাই সমরচন্দ্র কাবাসী, তারা আমাদের উদ্বুদ্ধ করেছিলেন এই শরণার্থীদের সাহায্য করবার জন্য। আমরা চাঁদা তুলেছিলাম ছাত্রদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে আমরা টাকা তুলে সেই শরণার্থীদের সহযোগিতা করতে পেরেছিলাম। কায়িকভাবে পরিশ্রম করেছি আমরা সেই শরণার্থী শিবিরে গিয়ে, তাদের খাবার পৌঁছে দিয়েছি।
এই কাজগুলো করার মধ্য দিয়ে পরবর্তী জীবনে আমি নিজে এখন উপলব্ধি করি, এই প্রায় 60 ছুঁই বয়সে এসে যে উপলব্ধি করতে পেরেছি যে আজকে আমরা যেখানেই আমরা চাকুরি ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে, কেউ চিকিৎসক, কেউ অধ্যাপক, কিন্তু সামাজিক দায়বদ্ধতার যে একেবারে সহজ কথাটা, তার প্রাথমিক বীজটা উক্ত করেছিলেন আমাদের মাস্টারমশাইরা আমাদের মধ্যে, যার ফল আমরা দেখতে পাই সত্যভারতী বিদ্যাপীঠের অনেক ছাত্রই কিন্তু সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে খুব উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে। 86 সাল আমি এই স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হই। এই বিদ্যালয়ের দক্ষিণ দিকে যে আলাদা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে আমাদের 5ম শ্রেণী ক্লাস শুরু হয়। তখন এই স্কুলের আশেপাশে এরকম ইট কাঠ পাথরের তৈরি বিল্ডিং ছিল না। স্কুলের উত্তর দিক, দক্ষিণ দিক, এই সমস্ত দিকেই প্রকৃতির একটা পরিবেশ, বিভিন্ন ধরনের গাছ, ধান ক্ষেত, পুকুর, এই পরিবেশটা এরকম ছিল। 1963 সালে সত্যভারতী বিদ্যাপীঠের 5ম শ্রেণীতে ভর্তি হই এবং আমার স্বর্গীয় পিতা অবিনাশ চন্দ্র ঘোষও যারা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তাদের মধ্যে একজন অন্যতম। এর বিভিন্ন কর্মধারার সাথে যুক্ত আছে আমাদের এই সত্যভারতী বিদ্যাপীঠের নাম। তো স্বাভাবিকভাবেই প্রাক্তন ছাত্র হিসেবে, এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে বর্তমান রামকৃষ্ণ মিশনের বরানগর শাখার সম্পাদক শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের যে উদ্বোধন পত্রিকা, তার সম্পাদনার কাজ চালালেন প্রায় 2 দশক ধরে। তিনিও আমাদের এই সত্যভারতীর প্রাক্তন ছাত্র। সত্তরের দশকের শুরুর দিকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে বিদ্যালয় নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছিল। সেই সময় বিদ্যালয়ের গুরুদায়িত্ব সামলেছিলেন সুবোধ কুমার ঘোষ। এরপর ডক্টর কান্তিভূষণ নাহা, সমরেন্দ্রনাথ ভদ্র, গিরিজাভূষণ চন্দ্র অত্যন্ত সুনামের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন। বর্তমান প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার আগে বিদ্যাপীঠের প্রশাসনিক দায়িত্ব সামলিয়েছিলেন অশোক কুমার গুপ্ত। 1979 সেপ্টেম্বরে আমি স্কুলে প্রথম আসি। তার আগে একটা স্কুলে আমি 13 বছর চাকরি করে এসেছি। 79 থেকে 90 পর্যন্ত এমনি আমি শিক্ষকতা করি। 90 সালে তৎকালীন প্রধান শিক্ষক, তার নাম হচ্ছে কান্তিভূষণ নাহা, তিনি চলে যাওয়ার পর সমরভদ্র দায়িত্বে আসেন। ভার্চুয়ালি তখন থেকে আমি মোটামুটি স্কুলের ভিতর ইন্টেরিয়ার সমস্ত ব্যাপারগুলো আমি চালাই। অল এক্সামিনেশান, তারপর স্কুলের ডিসিপ্লিন, সব কিছু আমাকেই দেখতে হতো। বক্তব্য আর একটা ছেলেদের সম্বন্ধে বলবো, ছেলেদের উদ্দেশ্যে বলবো একটা কথা। প্রধান কথা হচ্ছে তোমাদের ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন না হলে তার জীবনে বড় হতে পারে না। ডিসিপ্লিন হবে, সন্ধ্যার আগে বাড়ি ঢুকবে, ভোরবেলা ঘুমের থেকে একটুখানি ব্যায়াম করবে, পড়াশুনো করবে, এবং সর্বোপরি পৃথিবীতে অনেক দেবতা থাকলেও মা হচ্ছে সবচেয়ে বড় দেবতা। মাকে শ্রদ্ধা করবে, বাবাকে শ্রদ্ধা করবে, শিক্ষক মশাইদের শ্রদ্ধা করবে, নাহলে কিন্তু কেউ জীবনে বড় হতে পারে না। বর্তমান প্রধান শিক্ষক শ্রী ভুবনচন্দ্র কাওয়ারি তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন 2001 সালে। তার সময় বিদ্যাপীঠের কলেবর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যাপীঠের সামনের দিকের এবং পেছনের দিকে যে বিল্ডিং গড়ে উঠেছে তা মূলত তারই প্রচেষ্টায় এবং পরিচালন সমিতির সাহায্যে। ল্যাবরেটরির পুনর্নির্মাণ হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য, বিদ্যাপীঠের নিজস্ব স্বয়ংসম্পূর্ণ একটি সাংস্কৃতিক মঞ্চের নির্মাণ হয়েছে। শ্রী ভুবনচন্দ্র কাওয়ারির অক্লান্ত প্রচেষ্টা এবং কর্ম উদ্যোগ তাকে সাফল্য এনে দিয়েছে। তারই ফলশ্রুতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকার তাকে শিক্ষারত্নে ভূষিত করেছে, যা বিদ্যালয়ের গৌরবকেও অনেকটা বাড়িয়েছে।
একথা মনে রাখা উচিত, বিদ্যাপীঠের সূচনা হয়েছিল উদ্বাস্তু অসহায় মানুষদের সন্তান সন্ততিদের শিক্ষা দেবার জন্য। আজও সত্যভারতী বিদ্যাপীঠ এই অঞ্চলের পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল মানুষদের সন্তান সন্ততিদের নিজেদের সন্তানের মতো আপন করে নেয়। মেধা ও মননে বিদ্যাপীঠ একেবারে প্রথম সারিতে না থাকলেও প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিদ্যাপীঠের ছাত্রদের সাফল্যের হার যথেষ্ট প্রশংসনীয়। এই বিদ্যাপীঠের সবচেয়ে বড় সম্পদ হলো তার ছাত্ররা, যাদের নিজেদের মতো গড়ে পিটে নেন শিক্ষক শিক্ষিকারা। আমি ঐশিকব্রত মণ্ডল, এই স্কুলে 3 বছর ধরে পড়ছি। স্কুলের অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে, তার ভিতরে প্রথমেই বলতে হয় ছাত্র এবং শিক্ষকের সম্পর্কের কথা। স্কুলে অন্যান্য স্কুলের তুলনায় আমি এই স্কুলে এসে দেখেছি যে ছাত্র এবং শিক্ষকের ভিতরে যে সম্পর্কটা, সেটা শুধুমাত্র ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক না, বরং অনেকটা কর্ডিয়াল একটা রিলেশনশিপ। যে সত্যভারতী অন্যান্য কোনো স্কুলের তুলনায় কোথাও পিছিয়ে আছে, বরং আমার মনে হয় যে সেই যে একটা জায়গা এডুকেশনাল সাকসেস, সেটা না পেলেও আমরা মোরাল সেন্সের দিক থেকে এবং কালচারাল দিক থেকে যে সাকসেসটা পেয়েছি, সেটা অন্যান্য স্কুলের তুলনায় অনেক বেশি। আমি ক্লাস 5 থেকে 2010 সালে স্কুলে ঢুকে এই স্কুলটা সম্পর্কে আগে কিছুই জানতাম না, স্কুলটা কেমন। যখন এখানে ঢুকলাম, সত্যি স্কুলটা খুবই ভালো। আমার শুধু পড়াশোনা না, আমি অন্যদিকেও খুবই ইন্টারেস্টিং, যেমন খেলাধুলা। এই স্কুলের মাঠটা খুবই ভালো এবং এখানে ফুটবল আলাদা করে প্র্যাকটিস করানো হয়। এই স্কুলের মাঠ আমার খেলার অনুপ্রেরণা দেয়। আর তাছাড়া স্কুলে যখনই ঢুকতাম, আমার প্রথম যখন ঢুকতাম মনে হতো এমন জায়গায় ঢুকছি যেখান থেকে বেরোলে আমার কিছু ভয় টয় লাগবে, কিন্তু যখন এখানে এলাম আমার সব কিছুই ছিল না। এখানে যে টিচার রুম, আমি কোনো কিছু না বুঝলে সেখানে অনায়াসেই ঢুকতে পারতাম। প্রথম ভয় লাগতো যে স্যাররা কিছু বলবে, কিন্তু যখন এই স্কুলে এলাম তারপর থেকে আরামেই ঢুকতাম, কেউ আমাকে কিছু বলতো না। আর স্যাররা খুবই ভালোভাবে আমাদের বোঝান। আর ক্লাসরুমগুলো সত্যিই ভালো, আর বন্ধুরাও ভালো, বন্ধুরা সবাই একসঙ্গে থাকি আমরা। বিদ্যাপীঠের পড়াশুনোর পাশাপাশি গুরুত্ব পেয়েছে সহপাঠ্যক্রম কার্যকলাপ। খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যচর্চা, পরিবেশ চর্চা সব ক্ষেত্রেই শিক্ষক এবং ছাত্রদের যৌথ অংশগ্রহণ বিশেষ মাত্রা দিয়েছে। 2002 সালে ভারত সরকারের পরিবেশ এবং বন দপ্তর একটা উদ্যোগ নিয়েছিল যে বিদ্যাপীঠ, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে বিদ্যাপীঠ, সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা, এবং তার জন্য তারা ন্যাশনাল গ্রিন কোর বলে একটা প্রজেক্ট হাতে নিয়েছিল। এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় একটা ইকো ক্লাব গড়ে ওঠে। এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন যে ইকো ক্লাব গড়ে উঠেছিল বিভিন্ন স্কুলে, তার মধ্যে আমাদের স্কুলও ব্যতিক্রম নয়। এবং এই ইকো ক্লাবের শুরু থেকেই আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের বিদ্যাপীঠে নিয়েছি। উল্লেখ্য যে ইকো ক্লাব শুরু হওয়ার আগে থেকেই আমাদের এই ধরনের কর্মসূচি ছিল, এবং 1998 সালে পশ্চিমবঙ্গ সরকারের উত্তর 24 পরগনা জেলার যে মূল অনুষ্ঠান বন সম্পর্কিত বা অরণ্য সপ্তাহ, সেটা আমাদের এখানে পালিত হয়েছিল এবং আমরা প্রচুর গাছপালা এখানে লাগিয়েছিলাম। পরবর্তীতে 2002 সালের পর যখন ইকো ক্লাব তৈরি হয়, তখন এই সমস্ত কার্যক্রম আরও বেশি করে হয়। তবে বিদ্যাপীঠের সবচেয়ে বড় সাফল্য সংস্কৃতি চর্চা। সারা বছর ধরে ছাত্র এবং শিক্ষকদের দীর্ঘ পরিশ্রমের ফসল উঠে আসে প্রতিষ্ঠা দিবসের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই জন্যে 1991 সালে আসবার পরপরই আমি এখানে এসে যেটা পেয়েছিলাম, আমাদের একজন প্রবীণ শিক্ষক ছিলেন কমলেশ মিত্র। তিনি ছেলেদের দিয়ে নাটক টাটক করাতেন বছরে, একটু অনিয়মিতভাবে হলেও আমি দেখেছি প্রথম বছরে এসে চর্চা ছিল। সেই থিয়েটার নয়, আমাদের স্কুলে থিয়েটারের পাশাপাশি সাংস্কৃতিক যে বিভিন্ন কর্মকাণ্ড আছে, যাকে বলা যায় শিক্ষার উদ্দেশ্য যদি হয় সামগ্রিক বিকাশ, সেই সামগ্রিক বিকাশের লক্ষ্যে আমরা সারা বছর ধরে আমাদের এই বারাসাত বা তৎসন্নিহিত অঞ্চলের বিভিন্ন যে কম্পিটিশন মঞ্চ বা বিভিন্ন চর্চার ক্ষেত্র, অনুশীলন ক্ষেত্র, সেখানে আবৃত্তি, তাৎক্ষণিক বিতর্ক, বক্তৃতা, বসে আঁকো, এই সমস্ত ক্ষেত্রে
ছেলেদের আমরা নিজেদের উদ্যোগ নিয়ে পাঠানোর চেষ্টা করি, যাতে করে তারা নিজেদের উপর একটা আস্থা বাড়ে, নিজেদের উপর শ্রদ্ধা বাড়ে। গরমের ছুটিতে এবং পুজোর ছুটিতে বিভিন্ন নাট্যদল এসে বা শিশু কিশোর একাডেমিও এসে আমাদের ওয়ার্কশপ করে, গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে নাট্য কর্মশালা করে। এই সমস্ত এই কাজগুলো আমরা করবার চেষ্টা করি, সকলের সহযোগিতায় আমরা করা সম্ভব হচ্ছে। স্থানীয় নাট্যকর্মীরাও বিভিন্ন সময় আমাদের এই কাজে সহায়তা করেন, ফলত ছেলেদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। এবং তার ফলে আমাদের কলকাতা কিংবা আমাদের এই জেলার বিভিন্ন যে নাট্য প্রতিযোগিতা, বিশেষ করে সাংস্কৃতিক প্রতিযোগিতা তো বটেই, নাট্য প্রতিযোগিতাতেও আমাদের স্কুল একটা বিশেষ স্থান। এই যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর গত 8-9 বছর আগে, সম্ভবত 2007 সালে, রাজ্যের বিভিন্ন স্কুল, বাছা বিশিষ্ট স্কুলগুলোর পাশাপাশি আমাদের স্কুলেও কনজিউমার ক্লাব প্রতিষ্ঠা করেছেন। তারা বিভিন্নভাবে আমাদেরকে আর্থিকভাবে এবং প্রশাসনিকভাবে বিভিন্ন সহায়তা করেন। আমাদের স্কুলে সেমিনার করেছেন, সিম্পোজিয়াম করেছেন, বা এই পথনাটক করার ব্যাপারে উৎসাহিত করেছেন। এবং আমরাও এই ক্রেতা সচেতনতার উপর বিভিন্ন সময়ে পদযাত্রা বা পথনাটক সংগঠিত করেছি। সবই ছাত্রদের থিয়েটার চর্চা যেহেতু অন্যান্য অনেক দিকের চেয়ে একটু বেশি হয়, এটা নিঃসন্দেহে বলা যায়, ফলত একটা নাট্যমঞ্চ দরকার। এবং আমরা খুব সৌভাগ্যবান যে বিশিষ্ট নাট্যকার, নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র, তিনি 2013 সালে এই মঞ্চটা যখন সম্পূর্ণ হয় তখন তিনি নিজে উদ্বোধক হিসাবে আমাদের এই মঞ্চে এসেছিলেন। তারপর এই খুব রিসেন্টলি NCERT ন্যাশনাল রোল প্লে কম্পিটিশান, ছোট নাটক, সারা ভারতবর্ষে এই কাজটা হয়েছে। তো আমাদের যিনি জেলা বিদ্যালয় পরিদর্শক, আমাদের স্কুলে থিয়েটার চর্চা যেহেতু খুব সিরিয়াসলি আমরা করি, তার কাছে ওই খবরটা গিয়েছিল যেভাবেই হোক। শ্রদ্ধেয় অমর কুমার শীল আমাদের এই জেলার নোডাল স্কুল, ওই ন্যাশনাল রোল প্লে কম্পিটিশানের নোডাল স্কুল করেছিলেন। আমাদের এই স্কুলকে, আমাদের এই মঞ্চে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এসে নাটক করে গেছে। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। সারা বছর বিদ্যাপীঠের নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকেন অভিভাবক এবং অভিভাবিকারা। সময়ে অসময়ে দুঃসময়ে তারা বিদ্যাপীঠের পাশে থেকেছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশীদার হয়েছেন, এমনকি নাট্যচর্চাও করেছেন। খুবই ভালো, এখানে সমস্ত শিক্ষকরা যথেষ্ট পরিমাণে বাচ্চাদের সাহায্য করে, নানান রকমভাবে তাদেরকে উৎসাহ জাগায়, বলে যেসব বাচ্চারা একটু পিছিয়ে পড়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসে হাত ধরে। শুধু খেলাধুলায় নয়, নাটক, বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশতে তারা উৎসাহ উদ্দীপনার সাথে যোগাযোগ করায়, কীভাবে এগিয়ে যেতে হবে সেই সমস্ত জিনিস শেখায়। অবসর টাইমে খেলাধুলার সমস্ত ক্লাস করায়, তারপরে নাটক তারা নতুনভাবে শেখায়। সত্যভারতী বিদ্যাপীঠে বিজ্ঞান চর্চা তার সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছিল। সেই ধারা এবং ঐতিহ্য আজও বজায় আছে। এখনও বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের নিয়ে বিভিন্ন সেমিনার, প্রদর্শনী এবং নানান ধরনের কুইজ ও অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। শিক্ষকতার শুরুতেই আমার মনে হয়েছিল আমাদের দেশে বিজ্ঞান চেতনার ভীষণ দরকার নানান পরিপ্রেক্ষিতে। প্রধানত কুসংস্কার দূর করার জন্য, দ্বিতীয়ত একটা জাতি প্রগতি নির্ভর করে তার বিজ্ঞান চেতনা এবং বিজ্ঞান প্রসারের উপরে। এবং 1990 সালে উনি আমাকে একটা টেলিস্কোপ দিয়েছিলেন। সেই টেলিস্কোপ নিয়ে আমার স্কুলের অনেক অ্যাক্টিভিটি আমি করেছি সাধ্যমতো, এবং যে সমস্ত অনুষ্ঠানগুলো ছাত্রদের পক্ষে খুবই আকর্ষণীয় হবে সেই ধরনের করেছি। যেমন উল্লেখ করতে পারি, প্রথমত 1995-এর 24 অক্টোবর টোটাল সোলার ইক্লিপস, পূর্ণ সূর্যগ্রাস, এবং এটা একটা বিরল ঘটনা। তারপরে একদিন আমার আমন্ত্রণ চিঠি আসে, আমন্ত্রণ লিপি আসে যে দিল্লিতে যেতে হবে একটা জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য। তো আমি 95 সালে 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমি ওই পুরস্কারটা গ্রহণ করি।
1988 সালে বিজ্ঞান মডেল প্রদর্শনী হয়, মূলত সুদিনবাবু এবং উদ্যোগে আমরা সহযোগিতা করেছিলাম। বারাসাতের বিভিন্ন স্কুলের ছেলেরা বিজ্ঞান মডেল নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছিল। তারপরে 1996 সালে 3rd and 4th ফেব্রুয়ারি বারাসাতের স্কুলের প্রায় শতাধিক ছেলে, 105 জন ছিল রেজিস্টার্ড, তাদের নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করি 2 দিনের আর নাইট স্কাই অবজারভেশন। 1999 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের 2 দিন আগে আমরা স্কুলে মূলত ছাত্র এবং আশপাশের জনসাধারণের জন্য একটা বক্তৃতা, জনসাধারণ উপযোগী বক্তৃতা গ্রহণ কি এর উপরে বক্তব্য রেখেছি। কি করে দেখতে হবে, সেফলি দেখতে হবে, কিভাবে চোখ যাতে নষ্ট না হয়। তাতেও বৈদ্যনাথ বাবু এসেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ছিলেন বৈদ্যনাথ বাবু। আমার কম্পিউটার মেলা 2000 সালে স্কুলে 2000 সালে কম্পিউটার মেলার আয়োজন করা হয়েছিল। 2011 সালে কলকাতা জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, এই সংস্থা, এটা একটা সরকারি সংস্থা, তাদের উদ্যোগে একটা কর্মশালার আয়োজন করা হয়। আমি ছিলাম মূল উদ্যোক্তা। তাতে প্রায় 80 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। 2011 সালেই 22শে ডিসেম্বর রামানুজনের 125তম জন্মদিবসে কলকাতা ম্যাথমেটিক্যাল সোসাইটিতে আমি স্কুলের কয়েকজন ছাত্রকে নিয়ে গিয়েছিলাম। আসিফ এবং আরো কয়েকজন, অনেক এরা ছিল, ওদের নিয়ে আমি গিয়েছিলাম। বিদ্যাপীঠের পেছন দিকে যে উন্মুক্ত সবুজ মাঠ, তা কিন্তু একটা বড় সম্পদ, যেখানে চর্চা চলে শরীর সম্পদের। খেলাধুলো, শরীরচর্চা বিদ্যাপীঠের সূচনা লগ্ন থেকেই চলে আসছে। প্রতি বছর বর্ণাঢ্য বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্ররা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। সাম্প্রতিককালে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী আশিসচন্দ্র দে এবং বিপ্লব ভদ্র খেলাধুলোর সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন। আশিসদের উদ্যোগে বিদ্যাপীঠ ক্রিকেটে জেলায় এক উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছিল। তার নেতৃত্বে সত্যভারতী বিদ্যাপীঠ মাইলো কাপ চ্যাম্পিয়ন হয়। আমি 2007-এর 11ই নভেম্বর আমি জয়েন করেছি। বারাসাত জোনে একমাত্র যে স্কুল, এই সত্যভারতী স্কুলের পার্টিসিপেশন সমস্ত গেমে বিরল। তার কারণ হচ্ছে যে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস হয় না বললেই চলে, আর হলেও সমস্ত স্কুলের পার্টিসিপেশন খুবই কম। আমাদের গত 5 বছরে আমি আসার পরে যা রেকর্ড, তাতে আমাদের ফুটবলে আমাদের 3টে টিম, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 19 3টে টিম আছে। আমাদের নিজস্ব একটা টাই আপ আছে ইউনাইটেড কোচিং সেন্টারের সাথে, প্রায় 150 ছেলে যেখানে প্র্যাকটিস করে। এছাড়া আমরা সুব্রত কাপের কোয়ালিফাইং রাউন্ডে শুরু করেছি, আমরা ভেটারেন্স কাপ জিতেছি, আমরা বারাসাত জোনের 2-3টে যেটা আঞ্চলিক খেলা, দত্তপুকুর জোনের একটা খেলা, আমরা এই ট্রফিগুলো বেশ কয়েক বছর ধরে খেলছি এবং পাচ্ছি। এছাড়া আমাদের ক্রিকেটের প্রশিক্ষণ নেয় ছেলেরা, প্রায় 50 থেকে 60 জন আছে, যারা সিএবিতে আন্ডার 16-এ খেলছে এবং জেলা দলগুলোতে প্রত্যেক বছরই 2-4 জন থাকে। এবং আমাদের দেখা যাচ্ছে গত 2012-তে আমাদের ভলিবলে 2 জন ন্যাশনাল করেছে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস থেকে, এবং আমাদের ক্রিকেটে 2 জন ন্যাশনাল করেছে আন্ডার 19-এ, আন্ডার 16-এ। এবছরও আমাদের সিএবিতে খেলছে আন্ডার 16-এ। গত বছরও সিএবির আমাদের আন্ডার 16-এ ক্যাপ্টেন সত্যভারতীর ছেলে ছিল। আমাদের জেলা পর্যায়ে ভলিবলের বাপি শিকদার আমাদের ক্যাপ্টেন ছিল আমাদের উত্তর 24 পরগনা দলের, এবং এই বাপি শিকদার এবং সৌরভ দুজনা ন্যাশনাল করেছে ভলিবলে। অ্যাথলেটিক্সে আমাদের পারফরমেন্স হচ্ছে বারাসাত জোনে প্রায় 80% সার্টিফিকেট প্রত্যেক ইভেন্টেই আমাদের সত্যভারতীর ছাত্র। আমাদের প্যারা অলিম্পিক হ্যান্ডিক্যাপ কোটাতে আমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সুইমিংয়ে প্যারা অলিম্পিক করেছে সত্যভারতী থেকে। সুইমিংয়ে আমাদের ততটা পারফরমেন্স না থাকলেও আমরা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমাদের আকাশ ঘোষ এবং আরেকজন স্টুডেন্ট এই মুহূর্তে নাম মনে করছে না, এরা ডিস্ট্রিক্ট করেছে। এই সর্বতোভাবে খেলাটা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা এই বছর বারাসাতে আঞ্চলিক দলগুলো নিয়ে সমস্ত স্কুলগুলো নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি, যাতে এই খেলাটাকে আমরা আরও
চালিয়ে যেতে পারি প্রত্যেক বছরে, যাতে সমস্ত স্কুলগুলো যাতে ইন্টারেস্টেড হয় গেমস অ্যান্ড স্পোর্টসে, সেই দিকে সত্য ভারতী লক্ষ্য রেখে আমাদের এই খেলাটা পরিচালনা করছে এবং আশা করা যাচ্ছে নেক্সট ইয়ারে আমরা আরও বড় করে করব। এবং টার্গেট হচ্ছে সমস্ত ছেলেদের কি করে খেলায় ইনভলভমেন্ট করা যায়, লেখাপড়ার পাশাপাশি যাতে খেলাটাও আমাদের চলে। খেলাকে বাদ দিয়ে শিক্ষা কখনো স্বয়ংসম্পূর্ণ হয় না, দুটোই প্যারালালি যাতে চলে। গত বছর আমি সিএবি আন্ডার 14 এবং দর্পণ বলে একটি পত্রিকার টুর্নামেন্ট খেলেছি আন্ডার 15-এ। এবছরও সিএবি আন্ডার 17 খেলায় আমার নাম আছে এবং এবছরও দর্পণ আন্ডার 15-এ আমি খেলছি। নেক্সট ইয়ার 16 বেঙ্গল খেলেছি, তারপর স্কুল ন্যাশনাল করেছি, তো বিজয়বাবু ট্রফি খেলেছি, আন্ডার 15 ক্যাপ্টেন ছিলাম বেঙ্গলের, বাংলাদেশ ট্রফি খেলেছি। 1955 সালে সত্যভারতী বিদ্যাপীঠের যে যাত্রা শুরু হয়েছিল তা পায়ে পায়ে রজত জয়ন্তী পেরিয়ে, সুবর্ণ জয়ন্তী পেরিয়ে হীরক জয়ন্তী পালন করছে। দীর্ঘ 60 বছর, নানা উত্থান পতন, নানান সুখ দুঃখের প্রত্যক্ষ সাক্ষী এই বিদ্যাপীঠ। সেই কথাই ধরা পড়ল প্রধান শিক্ষক শ্রী ভুবনচন্দ্র কাওয়ারির কথায়। আমি সৌভাগ্যবান যে এই বিদ্যাপীঠের দুটো গৌরবোজ্জ্বল অধ্যায়, সুবর্ণ জয়ন্তী বর্ষ যা 2004-05 এবং এই হীরক জয়ন্তী বর্ষ 2014-15, এই দুটো গৌরবোজ্জ্বল অধ্যায়ে আমার উপস্থিতি বা এখানে থাকতে পারা, কর্মসূত্রে এখানে থাকা, সবটাই আমার কাছে সৌভাগ্যের মনে হয়েছে। 16ই মার্চ 2001 আমি এই বিদ্যাপীঠে যোগদান করি। আমি এই দীর্ঘ 2001 থেকে 14, প্রায় 14 বছর, এই সময়ের মধ্যে অনেক প্রাক্তন ছাত্রদের সান্নিধ্য পেয়েছি, এখনো পাচ্ছি। অনেকের পরিচয় বিদ্যাপীঠকে অনেক গর্বিত করে তুলেছে। তো স্বাভাবিক কারণে, সময়ের নিয়মে বিদ্যাপীঠের কিছু কিছু কলেবরে ভগ্নদশা সৃষ্টি হয়েছিল। সেই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমি শুধু অবাক হয়ে লক্ষ্য করেছি যে যখন মানুষের কাছে, প্রাক্তন ছাত্রদের কাছে, অভিভাবকদের কাছে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাছে এবং অনেক সহৃদয় ব্যক্তির কাছে বিদ্যাপীঠের উন্নয়নে অর্থ সহযোগিতা আবেদন করা হয়েছে, তারা কিন্তু মুক্ত হস্তে দান করেছে, এগিয়ে এসেছেন। আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা যেমন এই প্রবেশদ্বারের ডান এবং বাম দিকে 3 তলা বিশিষ্ট এই কক্ষগুলি নির্মাণ করা সম্ভব হয়েছে, তেমনি বিদ্যাপীঠের নতুনভাবে ছাত্রদের জন্য শৌচাগার, প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে ডিপ টিউবওয়েল, অনেকখানি দূষণমুক্ত জল ছাত্রদের জন্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এগুলো বিদ্যাপীঠের কলেবরের সঙ্গে যুক্ত। বিদ্যাপীঠের শিক্ষার দিক থেকে বলতে গেলে আমাদের ছাত্রেরা বর্তমানে যথেষ্ট সুনামের সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে। এই সকল পরীক্ষায় পাশের হার 95 থেকে 100%। এখানে এখন 50 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিযুক্ত। সকলের আন্তরিক চেষ্টায় ছাত্রেরা যেমন নিয়মিত যে পড়াশুনো, তার সঙ্গে সঙ্গে তাদের মানসিক ক্রিয়াকলাপ বৃদ্ধির জন্য আরও কতকগুলো দিকে তারা সদা সচেষ্ট আছেন, লক্ষ্য রেখেছেন। সেগুলোর মধ্যে যেমন আছে পরিবেশ সচেতনতায় ইকো ক্লাব, আবার তেমনি আছে কনজিউমার ক্লাব, তেমনি আছে নাট্য কর্মশালা, তেমনি আছে বিভিন্ন আন্তঃবিদ্যালয়, বিভিন্ন সংস্থায় আবৃত্তি, সঙ্গীত, কুইজ,
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, খেলাধুলোয় অংশগ্রহণ করা এবং সাফল্য লাভ করা, এগুলো ছাত্রদের মধ্য থেকে আমরা তাদের সাফল্য পাচ্ছি এবং আগামী দিনে আরও সাফল্য কামনা করছি। আজকের এই হীরক জয়ন্তী বর্ষে আমি কৃতজ্ঞতা জানাই সেই সকল সহৃদয় মানুষদের যাদের সহযোগিতায় আজকের এই হীরক জয়ন্তী বর্ষে অনেকখানি উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই বর্তমান পরিচালন সমিতির সদস্যদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দরভাবে যাতে বিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা চলতে পারে তার জন্য তাদের সদা সচেষ্ট মনোভাব এবং তাদের অংশগ্রহণ। আমি কৃতজ্ঞতা জানাই বর্তমান যত সংখ্যক আমাদের এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন, তাদের আন্তরিক চেষ্টায় আমাদের এই সমস্ত ক্রিয়াকলাপ করা সম্পন্ন হচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই যে সকল সহৃদয় ব্যক্তি তাদের আর্থিক অনুদানে বিদ্যাপীঠকে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়ে চলেছেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানাই। সবশেষে কৃতজ্ঞতা জানাই এলাকার মানুষজনকে, অভিভাবক অভিভাবিকাকে, যারা বিদ্যালয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পদ।